বিয়ের দিন সহদেব যখন রাঙামতির ওপর হামলা করার জন্য রিমোটটা টিপতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এসে একলব্য সহদেবকে ধরে ফেলে এবং তখন সহদেবকে সত্যজিৎবাবুর হাতে তুলে দিলে পুলিশকে ফোন করে সত্যজিৎবাবু এবং পুলিশ এসে সহদেবকে নিয়ে চলে যায়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃন্দার আসল রূপ সামনে আসতেই সহদেব বুঝতে পারে যে সে আর ছদ্মবেশে থাকতে পারবে না। সে সাথে সাথে লুকিয়ে পড়ে। এদিকে রাঙা বৃন্দাকে জিজ্ঞাসা করে যে, বল বড় বৌদিদি, তোর সেই ছদ্মবেশী ভাইটা কোথায়? তখন বৃন্দা কিছু বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর রাঙা সমস্ত জায়গায় খুঁজেও তাকে খুঁজে পায় না। এরপর বিয়ের দিন বসুকুটিতে মানুষজনের ভিড় শুরু হয়ে গেছে। রাঙা তখন বিভিন্ন কাজে ব্যস্ত আছে। সেই সুযোগটাই নেয় সহদেব। সহদেব এক লোককে কিছু টাকা দিয়ে বলে রাঙাকে নাকি সে ঘরে ডাকছে এমন কথা বলতে, এবং সেই লোকটি সহদেবের কথা মতো রাঙার কাছে গিয়ে বলে যে তাকে একজন ডাকছে এবং তার ঘরে যেতে বলেছে। এদিকে তখন রাঙা ভাবতে থাকে যে তাকে এই সময় কে ডাকলো এবং কে ঘরে যেতে বললো, তাহলে কি উড়ানবাবু তাকে ডাকলো নাকি? এইভাবে রাঙা তখন ওপরে আসার জন্য বেরিয়ে যায়। এদিকে সহদেব সে চুপচাপ রাঙার ঘরে গিয়ে দাঁড়িয়ে পড়ে, হাতে রিমোট। রাঙা ঢুকলেই সে বোতামটা টিপে দেবে, এটাই তার ছিল প্ল্যান। সহদেব যখন দরজার আড়ালে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, এইবার শেষ, আজ আর রাঙা আমার হাত থেকে বাঁচতে পারবে না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় একলব্য ওপরে চলে আসে এবং সে খেয়াল করে সহদেব দরজার পাশে লুকিয়ে আছে এবং তার হাতে আছে একটা রিমোট। একলব্য সন্দেহ হতেই একলব্য গিয়ে সহদেবের হাতটা ধরে ফেলে এবং এটা দেখে সহদেব ঘাবড়ে যায়। সহদেব তখন বলে, একলব্য, আমি কিছুই করিনি। একলব্য রিমোটটা মুহূর্তের মধ্যেই তার হাত থেকে ছিনিয়ে নেয় এবং বলে, চুপ, তুই ঠিক এখনই বোতাম চাপতে যাচ্ছিলিস তাই না? তুই নিশ্চয়ই রাঙাকে মারার জন্য প্ল্যান করেছিস। সহদেব তখন এই কথা শুনে সে আর কিছু বলে না। একলব্য তাকে দেওয়ালে ঠেকে বলে, রাঙাকে মারার চেষ্টা করছিস? সেই মুহূর্তে দেখা যায় রাঙা ওপরে চলে আসে এবং সে বলে, কি হয়েছে উড়ানবাবু, তুই কি আমাকে ডাকলি নাকি? কিন্তু তখনই রাঙা দেখতে পায় একলব্য সহদেবকে ধরে দাঁড়িয়ে আছে। তখন একলব্য রাঙার সামনে রিমোটটা দেখায় এবং বলে, এটা দিয়ে তোকে মারার প্ল্যান ছিল, আমি হাতে নাতে ধরে ফেলেছি। রাঙা সহদেবের দিয়ে তাকিয়ে হতভম্ব হয়ে যায় এবং বলে, তুই তুই তাহলে বড় বৌদির সাথে মিলে এইসব প্ল্যান করছিস, আমাকে মারার জন্য এই বাড়িতে ছদ্মবেশে আছিস? এরপর রাঙা সহদেবের জামার কলার ধরে এবং তাকে টানতে টানতে বিয়ের মণ্ডপে নিয়ে আসে এবং সেখানে নিয়ে আসতেই সহদেবকে দেখে সত্যজিৎবাবু এবং বসুকুটির পরিমিতা সবাই অবাক যে সহদেব এখানে আছে ছদ্মবেশে। তখন সত্যজিৎ বলে ওঠে, সহদেব এখানে? এখানে ও কী করছে? তখন রাঙা বলে, এই সহদেব বৃন্দা মানে আমার বড় বৌদিদির কথা মতো আমাকে মারার জন্য ফাঁদ পেতেছিল, আমাকে তীর দিয়ে মারার চেষ্টা করেছিল। তখন এই কথা শুনে তো বাড়ির সকলেই অবাক হয়ে যায়। সত্যজিৎবাবু সাথে সাথে এক মুহূর্ত আর দেরি না করে সে পুলিশকে ফোন করে এবং পুলিশকে ফোন করে যে সহদেবকে অ্যারেস্ট করে ফেলেছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ফোর্স নিয়ে আসতে বলে। এবং কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ সেখানে আসে এবং পুলিশ সেখানে এসে সহদেবের হাতে হাত কড়া পরিয়ে টানতে টানতে নিয়ে চলে যায়। এরপর রাঙামতি বৃন্দার কাছে যায় এবং বৃন্দার কাছে গিয়ে বলে ওঠে যে, বড় বৌদিদি, তুই তাহলে আমাকে মারার জন্য এই বাড়িতে পড়ে আছিস নাকি? আমার ওপর যদি বদলা নিতে চাস তাহলে আমার ওপর প্রতিশোধ নে। তুই শুধু বারবার এই বাড়িতে ঢুকে এই পরিবারের মানুষদের ওপর কেন বারবার অত্যাচার করছিস? কেন এসব করছিস? যদি আমার ওপরে প্রতিশোধ নিতে হয় তাহলে আমার ক্ষতিকর, পুরো পরিবারকে কেন কষ্ট দিচ্ছিস? তখন এই কথা শুনে বৃন্দা হাসতে থাকে এবং বলে যে, শুধু তোর ওপর না, এই বাড়ির সবাইকে আমি তিলে তিলে শেষ করে দেব। এই বাড়ির প্রত্যেক মানুষকে আমি তিল তিল করে শেষ করব, না হলে আমি শান্তি পাবো না। এই বাড়ির সকলে আমাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমার সাথে প্রতারণা করে আমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওই সভ্য। তাই তো আমি ওকেই ওর ফাঁদে ফেলে আমি আবারও এই বাড়িতে ওর বউ হয়েই ঢুকেছি। তখনই পাশ থেকে সার্থকী বলে ওঠে, আর রাঙা, তুই অত কথা কেন বলছিস? তোর জন্যই তো এই বাড়ির সকলে বিপদে পড়তে চলেছে। তুই নানানভাবে বারবার শত্রু শত্রু তৈরি করছিস, আর সেই শত্রুর আমাদের বাড়ির ওপর হামলা করছে। তোর জন্য এই বাড়ির সকলে বিপদে পড়ছে। তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে এই বাড়ির মানুষই সবাই শান্তিতে থাকতে পারবে। এই পরিবারের মানুষ আর কোনো শত্রুর মোকাবিলা করতে হবে না। তখন এই কথা শুনে রাঙা কোনো কথা বলতে পারে না। তখনই প্রমিতা পাশ থেকে বলে ওঠে যে, সার্থকী, তুই চুপ কর। তুই এসব কেন কেন বলছিস? রাঙা তো এই বাড়ির বউ, ও এখানে থাকবে না তো কোথায় থাকবে? ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এরপর দেখা যায় যে সবাই বলে,
এখন এসব নিয়ে আর কথা বলে লাভ নেই। এখন অদিতি আর সত্যজিৎবাবুর বিয়েটা কমপ্লিট হোক। মুহূর্ত চলে এসছে, না তো লগ্ন পার হয়ে গেলে আরও গণ্ডগোল হতে পারবে। তখন হ্যাঁ সবাই বলে হ্যাঁ ঠিক তো, লগ্ন পার হয়ে গেলে আবারও অনেক সময় ওয়েট করতে হবে। এখন আর এইসব কথা বাড়িয়ে লাভ নেই। শুভ দিনে এখন এরকম একটা অলক্ষণী ঘটনা ঘটলেও সেটা নিয়ে এখন কোনো কথাবার্তা বলা চলবে না। এখন ওসব কিছু ভুলে এখন অদিতির বিয়েটা উদযাপন করতে হবে, তার বিয়েটা ভালোভাবে সম্পন্ন করতে হবে। অন্যদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সংগ্রামকে। সংগ্রাম রাঙাকে বলছে, দেখো রাঙা, এটা মিটে গেলেই কিন্তু তোমাকে আবারও ব্যাক করতে হবে তীরন্দাজিতে। সামনে কিন্তু একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে, মালয়েশিয়াতে গিয়ে তোমাকে সেটা খেলতে হবে। এদিকে তখনই সেখানে একলব্য বলে, মালয়েশিয়াতে গিয়ে খেলবে মানে? মালয়েশিয়াতে তাহলে কার সঙ্গে যাবে? তার সঙ্গে কি কেউ যেতে পারবে না নাকি? তখনই আবার সংগ্রাম বলে, সামনে একটা চ্যাম্পিয়নশিপ খেলা রয়েছে, মালয়েশিয়াতে বড় একটা টুর্নামেন্ট, সেখানে খেলতে হবে রাঙামতিকে, আর আমি রাঙামতির সঙ্গে যাব। আর যা শুনে একলব্য বিষণ্ণ হয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই সংগ্রাম বলে, যেহেতু এই খেলার দায়িত্ব আমার ওপর পড়েছে আর রাঙামতি হল আমার স্টুডেন্ট, কোচ হিসেবে রাঙাকে আমি নিয়ে সেখানে যাব। নিয়ে যাওয়া থেকে শুরু করে আনা পর্যন্ত সব কিছু আমার ওপর দায়িত্ব এসে পড়েছে, তাই কোনো কিছুই আমি অবহেলা করব না। রাঙা, তুমি কিন্তু প্রস্তুত থেকো, তোমাকে কিন্তু অবশ্যই তীরন্দাজিতে মনোযোগ দিতে হবে। এটাই কিন্তু একটা মুখ্য সময়। দেখো রাঙামতি, এবার যদি তুমি কোনোভাবে চ্যাম্পিয়ন হয়ে যাও, তাহলে তুমি পুরো ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারবে, তোমার আর পিছনে ফিরে তাকাতে হবে না। এদিকে একলব্য এই কথাগুলো শোনার পর তখনই সংগ্রামকে বলে, আচ্ছা দেখা যাক পরে কি হয়, আপনি কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। তখনই সংগ্রাম বলে, অবশ্যই আসবো। দেখুন, আপনাদের পক্ষ থেকে না আসি, কিন্তু সত্যজিৎবাবুর পক্ষ থেকে আসবো। অবশ্যই সত্যজিৎবাবুর বন্ধু বলে কথা, অবশ্যই আসতে তো হবেই। এই কথা বলে তখন একলব্যর সঙ্গে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে যায় সংগ্রাম। আর সংগ্রাম ভীষণই খুশি হয়। এদিকে রাঙা ভাবতে থাকে, একলব্য আবারও আমাকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে। এদিকে বাড়িতে সার্থকী জোরে জোরে চিৎকার করে ওঠে, আরে বাড়িতে কি এক কাপ চাও ঠিক সময় মতো পাওয়া যাবে না নাকি? ময়না কোথায়? পাঞ্চালি কোথায়? পিসিমশানি, তোমরা কি এক কাপ চা দিতে পারবে না আমাকে? এখন কি বাইরে গিয়ে আমাকে চাটা খেতে হবে নাকি? বাড়িতে বাচ্চাগুলি দৌড়োদৌড়ি করছে। আর তখনই সার্থকীর সঙ্গে মজা করতে শুরু করে। সার্থকী বলে, আরে ওদিকে গিয়ে খেলো না, আমার সামনে এসে কেন পড়ছিস? অন্যদিকে তখন দেখা যাবে বৃন্দা পাহারা দিচ্ছিল। আর হঠাৎ করে তখন সহদেবকে বলে, তাড়াতাড়ি করো। বৃন্দা তখন সহদেবকে বলে, আর কত সময় লাগবে? আমরা কিন্তু ধরা পড়ে যাব, কাজ কি হয়নি নাকি? সহদেব তখন বলে, কাজ একদম হয়ে গেছে, আর রাঙা কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না। পুরো জায়গায় তন্ন তন্ন করেও লাগিয়ে দিয়েছি ওই বিষাক্ত কেমিক্যাল, রাঙার শরীরের উপর পড়া মাত্রই রাঙামতি একদম শেষ হয়ে যাবে। রাঙা, এবার তুই শেষ, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। অনেকবার ট্রাই করেও দেখবো নাকি যে এটা কাজ করছে কিনা। আর হাতে একটা রিমোট নেয় সহদেব। সহদেব রিমোটটা নিয়ে আবারও প্রেস করে, আর সাথে সাথেই তীরটা গিয়ে ঠিক বিছানের ওপরে পড়ে। তখন এটা দেখে খুশি হয়ে যায় এবং বলে, একদম একদম ঠিক কাজ করছে, এর মধ্যেই রাঙামতি শেষ হয়ে যাবে। শোনো, যেটা বলছি, রাঙামতি যখন এই ঘরে একা থাকবে তখনই কিন্তু কাজটা করতে হবে, কোনোভাবে উল্টোপাল্টা কিছু করা যাবে না। তখন সহদেব বলে, এই রিমোটটা এখন কার কাছে থাকবে? আমার কাছে থাকবে নাকি আপনাকে দিয়ে দেবো? তখন বৃন্দা বলে, না, আমার কাছে রাখবো না, এটা বরং তোমার কাছেই রেখে দাও। মুখ্য সময় বুঝে এটা প্রেস করে দিও, যেন রাঙামতি কোনোভাবে বাঁচতে না পারে। অন্যদিকে তখন দেখা যায় বাড়ির ভেতরে ফটো সেশন চলছে। দেখতে পাই যে সভ্য রাঙামতি হলুদ নিয়ে এসেছে। তখনই রাঙা বলে, আরে তোমরা তো হলুদ নিয়ে এসেছি, তোরা কোথায়? এদিকে নিচের চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে তখনই। আর তখনই বৃন্দা বলে, শোনো, আমি আগে বেগে বের হচ্ছি, তুমি একটু পর বের হবে, উল্টোপাল্টা কিছু করা যাবে না, মুখ্য সময় বুঝে কাজটা শেষ করতে হবে। তখনই সহদেব বলে, আপনি একদম চিন্তা করবেন না, সুযোগ বুঝে আমি রিমোটটা প্রেস করে দেব আর রাঙামতিকে শেষ করে দেব। বৃন্দা তখন ঘর থেকে বেরিয়ে যায় এবং সহদেবও সময় খুঁজতে থেকে বার হওয়ার জন্য। নিচে তখন একলব্যর মা এসে বলে, রাঙা, তুই থাকলে না এই কাজগুলো এত সহজ হতো না, তুই কত তাড়াতাড়ি হলুদগুলো নিয়ে আসলি। আমি যাই উপরে গিয়ে দেখি তাদের কাজবাজ কতটুকু হলো, অদিতিকেও আনতে তো হবে তাই না? সভ্য তখন বলে, আরে তোমরা সকালে দাঁড়াও না, আমি তো ফটো সেশন করছি। এদিকে ময়নাকে খুঁজতে শুরু করে, আর ময়না তখন লুকিয়ে লুকিয়ে দেখা যায় মিষ্টি খাচ্ছে। হঠাৎ করে ময়নার কাছে চলে আসে সার্থকী এবং সে বলে, আরে ময়না, তুই এখানে? তখনই সার্থকী বলে, হ্যাঁ, তোমাকে মা এতবার করে ডাকলো, আর আমি ডাকলাম এক কাপ চা দেওয়ার জন্য, যে কি কথা কানে যাচ্ছে না নাকি? তখনই আবার হাসাহাসি শুরু হয়ে যায়। এদিকে রাঙা তখন বলে, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, ওকে মিষ্টি খেতে দে, ও খাক,
তারপর আমরা যা করার করব। এদিকে সকলেই ময়নার এসব কাণ্ড দেখে হাসতে থাকে। কিছুক্ষণ পরেই দেখা যায় অদিতিকে সাজিয়ে নিয়ে আসে পাঞ্চালী এবং তাকে নিয়ে নিচে নেমে নিয়ে আসে। এদিকে বৃন্দাও সেই মুহূর্তে বাইরে বেরিয়ে আসে, আর তখনই সিঁড়ির মধ্যে সে রাঙার দিকে তাকিয়ে থাকে এবং বলে, রাঙা, তুমি না এক হাতে কত কিছু সামলে নিয়েছো, তুমি না থাকলে এত কিছু সম্ভব হতো না। তখন এই কথা শুনে রাঙা বলে, হ্যাঁ রে বড় বৌদি, আমার জন্য না সবটাই হয়েছে, তোর জন্য হয়েছে। আমি তো বাড়িতেই ছিলাম না, কিন্তু তুই সকলকে রেঁধে বেঁধে খাইয়েছিস, এটাই তো অনেক, এটাই তো আমাদের পাওয়া। কৃতজ্ঞ তোর কাছে। তোর মতো একটা বউ পেয়েছে আমাদের বরদাবাবু, এটাই তো চেয়েছিলাম, তোর মতো লক্ষ্মী একটা বউ যাতে সকলের ঘরে থাকে। এদিকে তখন সভ্য বলে, রাঙা, একদম ঠিক কথাই বলেছিস। বৃন্দা যাওয়ার পর থেকে সরস্বতী